হ্যালো বন্ধুরা, রবি টেনিস স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবি। আজকে আমরা 1.5 অধ্যায় সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখব ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের পূর্ণ সংখ্যা দিয়ে গুণ কিভাবে করে। দেখো, 7কে 3 দিয়ে গুণ অর্থ হচ্ছে 7কে কিন্তু 3 বার যোগ করা, তাই না? তেমন ভাবে আমরা 5/13 গুণ 3 এর অর্থ কি বুঝি বলতো? 5/13কে 3 বার যোগ করা, তাই না? এখন দেখো, 5/13কে 3 বার যোগ করলে আমাদের হর কিন্তু একই থাকে। লবে 5 3 বার যোগ হচ্ছে বা 5 গুণ 3 হচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে 5/13 গুণ 3 বলতে বোঝায় যে হর হরের মতোই থাকবে, লবের সাথে আমার 3 গুণ হবে। ঠিক আছে? তাহলে ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর। এরপরে আসো আমরা একটি ছবি দেখি। এখানে দেখো, আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থে 1 মিটার বোঝানো হয়েছে। দৈর্ঘ্য বরাবর আমার কয়টি ঘর আছে বলতো? দৈর্ঘ্য বরাবর আমার 1 2 3 4 5 6 7 7টি ঘর আছে। আর প্রস্থ বরাবর আছে 1 2 3 4টি ঘর, তাই না? এখন দেখো, এই দৈর্ঘ্য বরাবর 7টি ঘরের মধ্যে যদি আমি 5টি ঘর চিহ্নিত করি, তাহলে দৈর্ঘ্য কতখানি বলতে পারি? 5/7 অংশ। প্রস্থ বরাবর মোট আছে 4টি ঘর, এর মধ্যে 3টি ঘর যদি আমি নেই, তাহলে আমি প্রস্থ বরাবর বলতে পারি 3/4 অংশ আছে, তাই না? এখন এই অংশটা আমি গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম। তো চিত্র থেকে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারি যে দৈর্ঘ্যকে 7 ভাগে, প্রস্থকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে এবং এই 4 এবং 7 মিলে আমাদের মোট আছে হচ্ছে 4 গুণ 7 28টি আয়তক্ষেত্র এই ছবিতে, তাই না? এখন দেখো, এই গাঢ় অংশের দৈর্ঘ্য, ঠিক আছে, গাঢ় অংশের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কিন্তু 5/7 মিটার, যেহেতু আমরা এই 7টির মধ্যে 5টি অংশ নিয়েছি। আর এদিকে আমাদের প্রস্থ হচ্ছে 3/4 মিটার, কারণ আমরা 4টির মধ্যে 3টে অংশ নিয়েছি। তাহলে এই অংশের ক্ষেত্রফল হবে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ বা 5/7 গুণ 3/4, তাই না? এখন দেখো, এই গাঢ় অংশে আবার আমাদের আয়তক্ষেত্র কয়টি আছে বলতো? আমাদের এই গাঢ় অংশে এই বরাবর আছে হচ্ছে 1 2 3 4 5 5টি আয়তক্ষেত্র, এই বরাবর আছে হচ্ছে 3টি। তাহলে গাঢ় অংশে আমাদের 5 গুণ 3 15টি আয়তক্ষেত্র আছে। আর এই সম্পূর্ণ অংশে আছে হচ্ছে 4 গুণ 7, তাই না? 28টি আয়তক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি এই গাঢ় অংশ হচ্ছে সম্পূর্ণ অংশের 15/28, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশ তো 28টি, তাই না? সম্পূর্ণ ছোট ছোট আয়তক্ষেত্র এখানে আছে 28টি, আর গাঢ় অংশে আছে হচ্ছে 15টি। তাহলে এই গাঢ় অংশ হচ্ছে সম্পূর্ণ অংশের 15/28 অংশ। এখন আরেকটি জিনিস লক্ষ্য করো, এই যে আমাদের গাঢ় অংশের দৈর্ঘ্য সেটা হচ্ছে 5/7 এবং প্রস্থ হচ্ছে 3/4, এদেরকে গুণ করলেও কিন্তু আমরা পাই হচ্ছে 15/28। তাহলে আমরা কি বলতে পারি? দুইটি ভগ্নাংশের গুণফল সমান হচ্ছে ভগ্নাংশের লবের গুণফল ভাগ ভগ্নাংশদ্বয় হরের গুণফল, ঠিক আছে? তাহলে আমরা দুইভাবেই দেখলাম যে এই ভগ্নাংশের হর ও লব গুণ করে, ঠিক আছে, এই ভগ্নাংশদ্বয়ের হরদ্বয় গুণ করে এবং লবদ্বয় গুণ করে আমরা যে ভগ্নাংশ পাই, ঠিক আছে, সেটা এবং এই গাঢ় অংশের ক্ষেত্রফল মিলে যাচ্ছে। তাহলে ভগ্নাংশের গুণফলের সূত্র এটি প্রমাণিত হলো। এরপরে আসো আমরা উদাহরণ দেখি। উদাহরণ 1, এখানে আমাদের বলছে যে 2 সমস্ত 3/7 গুণ 3 সমস্ত 2/5 সমান কত? এখন দেখো, এই 2 সমস্ত 3/7 এটিকে যদি আমি সাধারণ ভগ্নাংশে নেই, তাহলে আমার লবে আসবে কি? আমার লবে আসবে 2 গুণ 7 যোগ 3। 2 গুণ 7 হচ্ছে আমার 14, যোগ 3 হচ্ছে 17, আর হরে এই 7 থাকবে। আরেকটি ভগ্নাংশ দেখো, 3 সমস্ত 2/5। এখানে দেখো আমার লবে আসবে হচ্ছে 3 গুণ 5 যোগ 2 অর্থাৎ 17, আর হরে থাকবে 5। এখন দেখো, এই 17/7 গুণ 17/5 এই দুটি ভগ্নাংশের হর ও লব আমি আলাদাভাবে গুণ করব, অর্থাৎ আমার লবে আসবে 17 গুণ 17, হরে আসবে 7 গুণ 5। তাহলে আমার ভগ্নাংশ আসছে হচ্ছে 289/35। এখন এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমি মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি 8 সমস্ত 8/35। এটি হবে হচ্ছে আমার উত্তর। এখন একটি প্রশ্ন আসতে পারে, এর অর্থ কি? ঠিক আছে, অনেক সময় দেখবা যে এত এর এত অংশ এই কথাটা বলে। এত এর এত বলতে বোঝায় যে ধরো 12 এর 3/5 বলতে বোঝায় 12 গুণ 3/5, ঠিক আছে? কোনো সম্পূর্ণ সংখ্যার সাথে কোনো ভগ্নাংশ সংখ্যা গুণ আকারে প্রকাশ করা আমরা এর মাধ্যমেও লিখে থাকি, ঠিক আছে? 12 এর 3/5 বা 12 গুণ 3/5।
এরপরে আসো আমরা ভগ্নাংশের ভাগ সম্পর্কে দেখব। এই যে মনে করো আমাদের আবার সেই চিত্রটি, এখানে আমাদের দৈর্ঘ্য বরাবর আছে হচ্ছে 1 2 3 4 5 5টি ঘর, ঠিক আছে। আর প্রস্থ বরাবর আছে হচ্ছে 1 2 3 4টি ঘর, তাই না? তাহলে আমাদের এখানে মোট কয়টি ঘর আছে? 5 গুণ 4 অর্থাৎ 20টি ঘর আছে। এই গাঢ় চিহ্নিত অংশে দেখো আমাদের এই বরাবর আছে হচ্ছে 4টি ঘর, এই বরাবর আছে হচ্ছে 3টি ঘর। তাহলে আমাদের গাঢ় চিহ্নিত অংশে আছে হচ্ছে 4 গুণ 3 অর্থাৎ গাঢ় চিহ্নিত অংশে আছে আমাদের 12টি ঘর। এখন এই গাঢ় ক্ষেত্রের অংশ তাহলে মোট অংশের কত বলতো? 12/20 বা 3/5 অংশ। 12/20কে দেখো আমরা হর ও লবে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 3/5। এখানে দেখো প্রত্যেক সারিতে, ঠিক আছে, এই প্রত্যেক সারিতে আমাদের গাঢ় চিহ্নিত ঘর আছে কয়টি? 3টি। আর এখানে সম্পূর্ণ কয়টি ঘর আছে? 20টি। তাহলে প্রত্যেক সারিতে গাঢ় ক্ষেত্রের অংশ হচ্ছে আমাদের 3/20 অংশ। এখন দেখো এখানে আমাদের মোট গাঢ় অংশ আছে হচ্ছে এদিকে কয়টি? এদিকে 1 2 3 4 4টি ঘর, আর এদিকে 3টি, অর্থাৎ 12টি ঘর, তাই না? 4 গুণ 3 12টি ঘর। এখন দেখো এই একটি সারিতে কয়টি আছে? 3টি। তাহলে দেখো প্রত্যেক সারিতে গাঢ় ক্ষেত্রের অংশ মোট অংশের কত হবে? 3/12, ঠিক আছে, 3/12। এখন এই 3/12 এর আমরা হর ও লবকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাই 1/4 অংশ, তাই না? এখন দেখো প্রত্যেক সারিতে আমাদের গাঢ় অংশ হচ্ছে মোট গাঢ় অংশের 1/4 অংশ। এখন মোট গাঢ় অংশ কতটুকু আমরা পেয়েছি? মোট গাঢ় অংশ আমরা পেয়েছি 3/5। 12/20 ছিল, সেটা থেকে আমরা পেয়েছি 3/5। এখন তাহলে আমরা কি বলতে পারি? প্রত্যেক সারিতে আমাদের গাঢ় অংশ হচ্ছে ক্ষেত্রটি 3/5 অংশের 1/4 অংশ, অর্থাৎ ক্ষেত্রটি 3/5 এর 1/4 অংশ, ঠিক আছে। এখন একটি জিনিস লক্ষ্য করি, এই 3/5কে 4 দ্বারা ভাগ করা এবং এই 3/5কে 1/4 দ্বারা গুণ করা কিন্তু একই অর্থ বোঝায়, ঠিক আছে। দেখো এই 3/5 ভাগ 4, এটাকে আমরা কি লিখতে পারি? 3/5 গুণ 1/4, যেখানে এই 4 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে আমাদের 1/4। অর্থাৎ আমরা কি বুঝলাম? কোন ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। মনে করো কোনো ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে তুমি ভাগ করবে, এই ভাগ করার অর্থ হলো তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। এখন আমরা ভগ্নাংশের গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে জানবো। নিচে দুটি ভগ্নাংশ বিবেচনা করি যাদের ভাগফল একটি পূর্ণ সংখ্যা। মনে করো 4/3 ভাগ 2/9। এখন এই ভাগের ব্যাপারে আমরা কি জানি? ভাগ বলতে বোঝায় এই দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তাহলে এই 2/9 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 9/2। তাহলে আমরা এই 4/3কে 9/2 দ্বারা গুণ করি। এখন গুণ করলে দেখো আমরা এই 4কে 2 দ্বারা ভাগ করে লিখতে পারি 2, আবার এই 9কে 3 দ্বারা ভাগ করে লিখতে পারি 3। 3 আর 2 গুণ করে আমরা এখানে লিখতে পারি 6। তাহলে এই গুণফলটি কত? 6। এখন দেখো এই 4/3 ভগ্নাংশটি কিন্তু এই 2/9 ভগ্নাংশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো। এক্ষেত্রে প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের গুণিতক এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে প্রথম ভগ্নাংশের গুণনীয়ক বলে। তাহলে আমরা কি বলতে পারি? এই 2/9 হচ্ছে 4/3 এর একটি গুণনীয়ক। এখন দেখো 4/5, 8/15, 2/3 এই ভগ্নাংশগুলোর হর যথাক্রমে কি কি? হর হচ্ছে 5, 15, 3। এখন এদের লসাগু আমরা পাই 15। এই 5, 15, 3 এর লসাগু তুমি ইউক্লিডীয় পদ্ধতিতে বের করে দেখো কত হয়। প্রথমে যদি আমি 3 নেই, এখানে 5 থাকবে, এখানে কত আসবে? 15কে 3 দিয়ে ভাগ করলে 5, তাই না? আর এখানে 1। আবার দেখো যেহেতু দুইটা 5 আছে, এখানে আমরা কি লিখতে পারি? 5, 1, 1, 1। তাহলে এই 3 আর 5 গুণ করে আমি পাই হচ্ছে 15 আমার লসাগু। এখন দেখো এই লসাগু 15 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/15, তাই না? এই যে আমরা হরের লসাগু পেলাম 15, এর বিপরীত ভগ্নাংশ দিয়ে এই অন্য ভগ্নাংশগুলোকে আমরা পৃথকভাবে ভাগ করে দেখি কি হয়। দেখো ভাগ করলে আমরা কি দেখতে পাই? যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এই 1/15 দ্বারা এই প্রত্যেকটি ভগ্নাংশ নিঃশেষে বিভাজ্য, সুতরাং এই 1/15 প্রত্যেকটি ভগ্নাংশের গুণনীয়ক। আবার একটি জিনিস লক্ষ্য করো, এই 4/5, 8/15, 2/3 ভগ্নাংশগুলোর লব যথাক্রমে 4, 8, 2। এদের গসাগু হচ্ছে 2। আবার দেখো হর 5, 15, 3 এদের লসাগু হচ্ছে 15। এখন এই 2/15 ভগ্নাংশটি দিয়ে এই 4/5, 8/15 ও 2/3কে আমরা পৃথকভাবে ভাগ করে দেখি। এই ক্ষেত্রেও দেখো আমরা একটি পূর্ণ সংখ্যা করে পাচ্ছি ভাগফল।
তাহলে আমরা কি বলতে পারি 2/15 দ্বারা এই প্রত্যেকটি ভগ্নাংশ নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 2/15 ভগ্নাংশটিও এই ভগ্নাংশগুলোর গুণনীয়ক। এখন এখানে লক্ষ্য করার কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের সাধারণ গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক ভগ্নাংশের লব, আবার প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের সাধারণ গুণিতক হচ্ছে গুণনীয় ভগ্নাংশের হর। সুতরাং প্রদত্ত ভগ্নাংশের একটি সাধারণ গুণনীয়ক হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের একটি সাধারণ গুণনীয়ক ভাগ প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের একটি সাধারণ গুণিতক। কিন্তু একটি জিনিস খেয়াল রাখবে, প্রদত্ত ভগ্নাংশগুলোর কিন্তু একাধিক সাধারণ গুণনীয়কও থাকতে পারে। এখন দেখো, এই যে আমরা তিনটি ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম, এদের কিন্তু দুটি সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি। কি কি? 1/15 এবং 2/15। এদের মধ্যে বৃহত্তম হচ্ছে 2/15। সুতরাং আমরা কি বলতে পারি, এই ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ ভগ্নাংশ হচ্ছে 2/15, অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু। তো একটি জিনিস মনে রাখবে, একটা ছোট টেকনিক শিখিয়ে দিই তোমাদের। যখন প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু নিবে, তখন এই ভগ্নাংশগুলোর লবেরও গসাগু নিবে, আর হরের ক্ষেত্রে নিবে লসাগু। ঠিক আছে? অনুরূপ ভাবে একটু পরে তোমরা একাধিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করা দেখবে। সেক্ষেত্রে আমরা কি নিব বলতো? ভগ্নাংশগুলোর লবের লসাগু নিব ভাগ ভগ্নাংশগুলোর হরের গসাগু নিব। ঠিক এটারই উল্টো সূত্র হবে। তাহলে এখন আসো ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেখো, এই 1/4, 3/16, 9/20 এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে 4, 16, 20। এদের গসাগু আমরা পেলাম 4। লব 1, 3, 9 এদের লসাগু পেলাম হচ্ছে 9, তাই না? এখন ভগ্নাংশগুলোর হরের গসাগুকে হর এবং লবের লসাগুকে লব ধরে 9/4 ভগ্নাংশ বিবেচনা করি। এখন এই 9/4 ভগ্নাংশটিকে এই 1/4, 3/16, 9/20 এই ভগ্নাংশগুলো দ্বারা ভাগ করি। ঠিক আছে? ভাগ করলে আমরা দেখি প্রত্যেক ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এই 9/4 হচ্ছে এই 1/4, 3/16, 9/20 এই ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণিতক, তাই না? তাহলে দেখো, ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতকের ক্ষেত্রে সূত্র কি? ভগ্নাংশগুলোর লবের একটি সাধারণ গুণিতক ভাগ ভগ্নাংশগুলোর হরের একটি সাধারণ গুণিতক। আমাদের এই 9/4 এর আরো অনেকগুলো গুণিতক আছে, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে 9/4, তাই না? তাহলে আমাদের এই যে ভগ্নাংশগুলো, এদের গুণিতকগুলোর মধ্যে 9/4 সবচেয়ে ছোট, সুতরাং 9/4 হবে হচ্ছে এদের লসাগু। তো লসাগু সূত্রে আমরা কি পেলাম? ভগ্নাংশগুলোর লবের লসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের গসাগু। তো আশা করি এই লসাগু গসাগু সম্পর্কে তোমাদের একটি ধারণা হলো। এরপরে আসো আমরা ভগ্নাংশের সরলীকরণ সম্পর্কে দেখি। সরলীকরণে যে কাজগুলো ক্রম অনুসারে করা হয় তা হচ্ছে বন্ধনী বা ব্র্যাকেটের কাজ করা হয় সবার আগে, এরপরে করা হয় এর কাজ। ঠিক আছে? এই যে কত ভগ্নাংশের কত, এটা আমরা এর আগে দেখে আসছি। ধরো 5/3 ভগ্নাংশ এর 3/4 এমন যদি থাকে, ঠিক আছে, এই অংশের কাজ হচ্ছে আমাদের বন্ধনীর কাজের পরে করতে হয়। এরপরে আমরা ভাগের কাজ করি, ভাগ চিহ্নের। এরপরে আসে হচ্ছে গুণের কাজ, তারপর যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে? আবার বন্ধনীগুলোর মধ্যে ক্রম অনুসারে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এর কাজ করতে হয়। বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেই ক্ষেত্রে এর আছে ধরে নিতে হবে। ঠিক আছে? আবার সরলীকরণের কাজগুলো মনে রাখার জন্য এদের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো দ্বারা গঠিত BODMAS শব্দটি স্মরণে রাখা সহায়ক। তো এই শব্দের সাহায্যে বা বডম্যাস শব্দের সাহায্যে আমরা কিভাবে মনে রাখতে পারি? বি দিয়ে আমরা মনে রাখবো প্রথমে ব্র্যাকেটের কাজ, ও দ্বারা হচ্ছে আমাদের অফ বা এর কাজ, ডি দ্বারা হচ্ছে ডিভিশন, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে এডিশন, এস হচ্ছে সাবট্রাকশন। এরপরে আসো আমরা একটি উদাহরণ দেখি। উদাহরণ 7, এখানে আমাদের একটি সরল করতে বলা হচ্ছে। এক সমস্ত 3/4 বিয়োগ 3/4 এর 1/3 ভাগ 5/8 বিয়োগ 3 সমস্ত 1/2 যোগ 2 সমস্ত 1/4। এখানে দেখো, আমরা সবার প্রথমে যে কাজটি করব, আমাদের সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। এই যে 1 সমস্ত 3/4 এটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে আমরা লবে পাই হচ্ছে 4 গুণ 1 যোগ 3 অর্থাৎ 7। ভগ্নাংশটি হবে 7/4। আবার এই 3 সমস্ত 1/2 এটির ক্ষেত্রে দেখো, আমাদের লবে হবে হচ্ছে 3 গুণ 2 যোগ 1 অর্থাৎ 7। এখন আমরা সবার প্রথমে কিসের কাজ করব? সবার প্রথমে আমরা এর কাজ করব। ঠিক আছে? কারণ এখানে আমাদের কোনো বন্ধনী নেই। তাহলে দেখো 3/4 ও 1/3 এর মাঝে এর আছে, তাই না? এখানে দেখো এর কাজটি করলে আমরা পাই 3 গুণ 1, এখানে 3, 4 গুণ 3 12, তাহলে 3/12 পাই।
3/12 হর ও লবকে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 1/4। তাহলে দেখো এখানে আমরা লিখেছি কি এই 3/4 এর 1/3 এর পরিবর্তে 1/4 লিখেছি। এখন চিহ্নের ব্যাপারে আসো, তাহলে আমরা কোন চিহ্নের কাজ আগে করব? ভাগ চিহ্নের কাজ আগে করব। এখানে দেখো আমাদের একটি ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। ভাগের ক্ষেত্রে আমরা কি জানি যে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ হয়। তাহলে এখানে কি হবে 1/4 গুণ 8/5। এখন দেখো আমরা গুণের কাজটি আগে করব। তাহলে এই 1/4 ও 8/5 এর গুণের কাজটি আগে করি। এই গুণের কাজ করলে আমরা পাই হচ্ছে 2/5, কারণ আমাদের লবে থাকে হচ্ছে 8 এবং হরে থাকে হচ্ছে 20, তাই না? এখন দেখো আমরা হর ও লবকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাই 2/5। তাহলে এই 1/4 গুণ 8/5 এর পরিবর্তে হবে 2/5। এখন দেখো এই ভগ্নাংশের যে হরগুলো আছে সেগুলোর লসাগু করলে আমরা পাই হচ্ছে 20। এরপর আমরা সাধারণভাবে লবে যোগ বিয়োগের কাজ করে দিব, তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব, যেটা হচ্ছে 2/20, অথবা হর ও লবকে 2 দ্বারা ভাগ করলে পাই 1/10। তাহলে বন্ধুরা আশা করি এই 1.5 এর যে অঙ্কগুলো এগুলো সম্পর্কে তোমাদের একটি ধারণা হলো। এর পরের দিন আমরা 1.6 সম্পর্কে জানবো। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।